বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী আজারবাইজান, খুলতে চায় দূতাবাসও, জানালেন দেশটির রাষ্ট্রপতি। ভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ভালো চোখে দেখছে না ঢাকা, দিল্লির অবগতির জন্য হাই কমিশনারকে তাগাদা পররাষ্ট্র দপ্তরের। এবং আইন করে কুইক রেন্টালে দায় মুক্তি দেওয়া ছিল অবৈধ, রায় হাইকোর্টের। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ও আজারবাইজানের দ্বিপাক্ষিক সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে ও গভীর করতে দুই দেশ কাজ করবে বলে জানিয়েছেন আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলন শেষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে এক চুক্তি সম্পাদনে আজারবাইজান সরকারের একটি উচ্চ পর্যায়ের দল আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফর করবে। আজারবাইজান বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান তিনি। এছাড়া ঢাকায় দূতাবাস খোলার বিষয়েও কাজ চলছে বলে জানান দেশটির রাষ্ট্রপতি। এ সময় তিনি বাংলাদেশে জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের প্রশংসা করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারকে অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা দুই দেশের সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। শেখ হাসিনার ব্যাপারে ভারত সরকারকে জানানো হয়েছে, তিনি ভারতে যাওয়ার পর যেসব রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন সেটি ভালো চোখে দেখছে না বাংলাদেশ। বিকেলে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। ব্রিফিংয়ে তিনি বলেন, দুই দেশের পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে শেখ হাসিনাকে এসব বিষয়ে কথা বলা থেকে বিরত রাখা উচিত। ভারতীয় হাই কমিশনার বিষয়টি দেখবেন বলেও জানানো হয় ব্রিফিংয়ে। তবে দিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সুইজারল্যান্ডে আইন উপদেষ্টার হেনস্থা হওয়াকে অপ্রত্যাশিত উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপর থেকে সবগুলো মিশনে প্রোটোকল ও সিকিউরিটির ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ক্রেতা হিসেবে নিজেও চাপে রয়েছেন বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে খাদ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় দ্রুত বাজার পরিস্থিতির উন্নতি হবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। আলী ইমাম মজুমদার আরও বলেন, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে, তবে কৃষক যেন ধানসহ কৃষিপণ্যের ন্যায্য মূল্য পায় সেটি নিশ্চিত করা হবে। সরকার গত বছরের তুলনায় ৩ টাকা বাড়িয়ে ৩৩ টাকায় কৃষকদের কাছ থেকে ধান কিনবে। এছাড়া ঝুঁকি এড়াতে ১.৫ লাখ টন খাদ্যপণ্য আমদানির জন্য এলসিও খোলা হয়েছে বলেও জানান এ উপদেষ্টা। আমরা টেন্ডার হয়েছে, অলরেডি এলসি খোলা হয়ে গেছে ১.৫ লাখ টনের। আরও আমরা ক্রমান্বয়ে এটা চলতে থাকবে। আন্তর্জাতিক উৎস থেকে বর্তমানে আমরা পজিটিভ রেসপন্স পাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী দেশে ভালো ফসল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যখন কারো সারপ্লাস হয়, তার কিন্তু বিক্রি করতে হয়। বিক্রি করার জন্য সে সোর্স খোঁজে, আমাদের কেনা দরকার, আমরাও সোর্স খুঁজি। এর মধ্যে দিয়ে চলে আর কি। এত কতটি ক্ষেত্র বেশি কিছু কিছু গ্যাপ ঘটতে পারে, ঘটবে না একটু আমি জোর দিয়ে বলছি না, তবে যাতে না ঘটে তার জন্য আমরা সতর্ক থাকবো। জুলাই আন্দোলনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হয়। পরে সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ বলেন, আহতদের চিকিৎসায় সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা জরুরি। ছাত্র জনতার উপর এমন নির্যাতনের পর আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে প্রশ্ন তোলেন সালাউদ্দিন আহমেদ। যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরেই এই ফেসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। যদি ইনশাআল্লাহ আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই, তখন অবশ্যই সকল আহত এবং সকল শহীদদের পরিবারের সাথে আমরা বসে তাদের প্রত্যেকের জন্য যার যেভাবে পুনর্বাসন করা দরকার, চিকিৎসা করা দরকার, সেই ব্যবস্থা আমরা নেব। আইন করে কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে দায় মুক্তি দেওয়া অবৈধ ছিল বলে জানিয়েছেন হাইকোর্ট।
আজ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। হাইকোর্ট বলেন, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধিতে বিশেষ আইন 2010 এর 9 ধারায় দায়মুক্তি দেওয়া হয়। এছাড়া ক্রয় সংক্রান্ত 6 ধারা অনুযায়ী মন্ত্রীকে একক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেওয়া হয়, যা সম্পূর্ণ অবৈধ। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 এর 9 ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলের শুনানি শেষে গত 7 নভেম্বর রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত। এবার জেলা সংবাদ। বেনাপোল চেকপোস্টে যাত্রীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে বেনাপোল বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধনের পর তিনি এ নির্দেশ দেন। এম সাখাওয়াত হোসেন বলেন, ভারতীয় পণ্য বোঝাই ট্রাক এ কার্গো ইয়ার্ডে রাখা হবে। একই সঙ্গে রপ্তানিমুখী বাংলাদেশি পণ্য বোঝাই ট্রাকগুলো এই ইয়ার্ডে অবস্থান করবে। প্রবেশ ও বাহির হওয়ার সময় স্কেলে ট্রাকগুলো ওজন করা হবে। এতে ফাঁকির কোনো সুযোগ থাকবে না। এ সময় পাসপোর্টধারী যাত্রীদের দুর্ভোগের বিষয়ে উপদেষ্টা বলেন, একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। এখন থেকে যাত্রীদের আর বসে থাকতে হবে না। এ সময় বাস থেকে নামার পর চেকপোস্টে যাত্রীদের নানাভাবে হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। যদি যেটা ভারতীয়দের একটা অভিযোগ ছিল যে এটা অব্যবস্থাপনা এবং এখানে তাদের গাড়ি এসে বা ড্রাইভাররা এসে রেস্ট করতে পারেন, যে কারণে বিল্ডিংটা করা হয়েছে। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, এখানে থাকতে পারেন, থাকতে চায়। জুলাই আগস্টে আহতদের চিকিৎসা সুন্দরভাবে না হওয়ার ব্যাপারে সরকারের কিছু ভুল ত্রুটি ছিল এবং আহতরা ক্ষোভ থেকে রাস্তায় নেমে এসেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বলেন, দেশে অন্তর্বর্তী সরকার একটি বিপ্লবের মাধ্যমে এসেছে এবং আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এতে শহীদদের অবদান আছে। যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে তাদের সুস্থ হতে আরও 6 থেকে 8 মাস লাগতে পারে। ইলিশ মাছের বিষয়ে তিনি বলেন, দেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপরে রপ্তানি করা হবে। তারা আরও 6 মাস 8 মাস লেগে যেতে পারে পা ঠিক হতে, হাত ঠিক হতে। তো কাজে সেদিক থেকে আমার মনে হয় যে যদিও সরকারের একান্ত চেষ্টা ছিল যে সঠিক চিকিৎসা দেওয়া বা ইয়ে করে, কিন্তু ওদের মনে যে একটা ক্ষোভ হয়েছে সেটা আমরা মনে করি যে আমাদের তাদের দিক থেকে দেখা দরকার আছে। নিশ্চয় কোনো ভুল ত্রুটি আমাদের দিক থেকে হয়েছে, আমি এটাতে একেবারেই বলবো না যে হয়নি, কারণ হয়তোবা বেশি চারিদিকে দেখতে গিয়ে সেটা কোনোভাবে ভুল হয়ে যেতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে। এ ব্যাপারে গণমাধ্যম কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সের গ্র্যাটিটিউড হলে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, অন্য এলাকা থেকে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এরপরও আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও ভালো করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এর আগে দুপুরে সড়ক পথে বরিশাল সার্কিট হাউসে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে পুলিশ লাইন্সে গেলে সেখানে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। সবসময় সজাগ থাকবেন, আমাদের সাংবাদিক ভাইরাও সজাগ আছে। আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন। তারা কিন্তু মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে, ডেইলি তারা মিথ্যা রিপোর্ট দিয়ে যাচ্ছে। যে তারা এই মিথ্যা রিপোর্ট যেন না দেয়, এই জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সত্য রিপোর্ট দেন। আমরা যদি কোনো ভুল করি আপনারা বলেন, আমরা এটা রেকটিফাই করার কথা। আমাদের ভিতরে যদি কোনো রকম আমার ভিতরে যদি কোনো দুর্নীতি থাকে আপনি বলেন, স্যার আপনি এখানে দুর্নীতি করছেন, আমার বল দ্বিধা নাই এই উত্তর দিতে, কিন্তু কোনো মিথ্যা রিপোর্ট কিন্তু আপনারা দিবেন না। আর্মি সার্ভিস কোরের 43তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে খুলনার জাহানাবাদ সেনানিবাসে এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে আর্মি সার্ভিস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত এএসসি কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যাচ্ছি খেলার সংবাদে। আন্তর্জাতিক টি-20 ও টেস্ট ক্রিকেটকে একসঙ্গে বিদায় বলেছিলেন সাকিব আল হাসান। তবে ঘরের মাঠে শেষ টেস্ট খেলা হয়নি তার। এদিকে এরই মধ্যে দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর। আগামী ডিসেম্বরে পর্দা উঠবে টুর্নামেন্টটির। আসন্ন আসরে চিটাগং কিংসে নাম লিখিয়েছেন সাকিব। তবে বন্দরনগরীর হয়ে তিনি খেলতে পারবেন কিনা তা একেবারেই অনিশ্চিত। এ বিষয়ে চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরী জানান, সাকিবের বিপিএল খেলা নিয়ে এখনো চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। তবে বিশ্বসেরা এ অলরাউন্ডার যদি শেষ পর্যন্ত খেলতে না পারে তাহলে দলে নতুন খেলোয়াড় নেওয়া হবে বলেও জানান তিনি। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আজ রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। তবে ইনজুরির কারণে চলতি মাসের 2 ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গেছেন রদ্রিগো। গত বছরের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে নেইমার ইনজুরিতে পড়ার পর থেকে ব্রাজিলের 10 নম্বর জার্সি পরে আসছিলেন রিয়াল মাদ্রিদের এ ফরওয়ার্ড। কিন্তু এবার রদ্রিগো ইনজুরিতে পড়ার কারণে 10 নম্বর জার্সি নিয়ে শুরু হয়েছে জল্পনা। আগামী 2 ম্যাচে কার গায়ে শোভা পাবে 10 নম্বর জার্সি তা জানিয়েছেন কোচ দরিভাল জুনিয়র। তিনি জানান, ব্রাজিলের 10 নম্বর জার্সি উঠবে রাফিনহার গায়ে। কোচের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সেলেসাও সমর্থকরা। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী আজারবাইজান, খুলতে চায় দূতাবাসও, জানালেন দেশটির রাষ্ট্রপতি। ভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ভালো চোখে দেখছে না ঢাকা, দিল্লির অবগতির জন্য হাই কমিশনারকে তাগাদা পররাষ্ট্র দপ্তরের। এবং আইন করে কুইক রেন্টালে দায় মুক্তি দেওয়া ছিল অবৈধ, রায় হাইকোর্টের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।